সে অনেক দিন আগের কথা। তখন মানুষ বাস করত বনে জঙ্গলে গাছে গাছে। খানাখাদ্য বলতে ছিল লতাপাতা ফলমূল। একদিন তারা গাছ ছেড়ে পাহাড় পর্বতের গুহায় বসবাস শুরু করে। খাদ্যাভ্যাসে আসে পরিবর্তন, লতাপাতা ফলমূলের সঙ্গে যোগ হয় পশু পাখির মাংস। পুরাতন প্রস্তর যুগে মানুষ পাথর দিয়ে অস্ত্র বানাতে শেখে। জন্তুদের সঙ্গে পাল্লা দিয়ে খাবারের সন্ধান করা কিছুটা সহজ হয়। সারাদিন শিকারের জন্য দৌড়ঝাঁপ চলে, আর রাতে তটস্থ থাকতে হয় হিংস্র জন্তুদের ভয়ে। তুমুল সংগ্রামে টিকে থাকে মানুষ। নব্যপ্রস্তর যুগে মানুষ চাষাবাদ করতে শেখে। তাম্র ব্রোঞ্জ যুগ পেরিয়ে আসে লৌহ যুগ। পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রোটো অস্ট্রালয়েড, মেডিটেরানিয়ান, আলপাইন, ককেশীয়, নর্ডিক, জিপসি, পিগমি, নিগ্রো, এস্কিমো, বুশম্যান, হাজারো রঙের মানুষ। শ্রেণীবিভেদ তৈরি হয়, বদলে যায় পেশা এবং কাজের ধর্ম। পরিবর্তন আসে দেহে, মনে, আচরণে আর খাদ্যাভ্যাসে। মায়াজালের মতো সভ্যতা ছড়িয়ে পড়ে প্রান্তরে প্রান্তরে। ম্যারাথন, থার্মোপিলির যুদ্ধ, জোয়ান অফ আর্ক, নেলসন ও ট্রাগলফারের যুদ্ধ, ফরাসি, তুরস্ক, চীনের বিপ্লব, ট্রটস্কির রাশিয়ান বিপ্লব অথবা দেশভাগের মতো বড় বড় ঘটনার ভিড়ে চাপা পড়ে কালের গর্ভে বিলীন হয়ে যায় এক একটা মানুষের। কিন্তু দ্বীপ নেভার আগে জ্বলে ওঠার মতো বিলীন হওয়ার পূর্বে কারো কারো গল্প শেষবারের মতো ধরা দিতে চায় পরাণের গহীন ভিতর। এই যেমন রফিক সাহেবের গল্প, যে গল্প আপনারা জানেন, যে গল্পের চরিত্র আপনাদের লবণাক্ত লোমকূপের মতোই চিরপরিচিত, যে গল্প আপনি জলের মতো অনুভব করতে পারেন। ভদ্রলোকের পুরো নাম মোহাম্মদ রফিকুল আলম। শরীর স্থূলকায়, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে মোটা ফ্রেমে চশমা। হারমোনিয়াম বাজিয়ে গান করতে ভালোবাসেন আর বেপরোয়া খেতে ভালোবাসেন। তবে শাকসবজি, ছোট মাছের প্রতি রয়েছে প্রচুর বিরক্তি। 7 আপ, পেপসি জাতীয় কোমল পানীয় এবং মিষ্টি খেতে খুব পছন্দ করেন। লোকমুখে শোনা যায় যৌবনকালে একবার এক বসায় 2.5 কেজি মিষ্টি খেয়ে মহল্লায় বিশেষ নজির সৃষ্টি করেছিলেন। একমাত্র মেয়ে সুমিকে রেখে ভদ্রলোকের স্ত্রী গত হয়েছেন কয়েক বছর আগে। সুমি এবার ঢাকা ভার্সিটিতে ফার্মেসিতে চান্স পেয়েছে। রফিক সাহেব বর্তমানে 0 পয়েন্টে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেয়েকে নিয়ে থাকেন পদ্মা আবাসিক এলাকায়। যা আয় করেন তা তিনি দুহাতেই খরচ করেন। খাওয়া দাওয়া বিষয়ে তার রয়েছে এক অদ্ভুত আকর্ষণ। প্রায় দিনই খেতে যান ফাস্টফুড রেস্তোরাঁয়। শাকসবজির মতো তিনি হাঁটতেও পছন্দ করেন না, রিক্সা নিয়ে যাতায়াত করেন। অফিস থেকে বাসায় ফেরার পথে তেমাথার মোড় থেকে চপ, কাবাব, ফ্রাই জাতীয় জিনিসপত্র কেনেন। বিকালে ছাদে বসে পত্রিকা পড়েন আর চায়ে ভিজিয়ে বিস্কুট খান। রাতে চ্যানেল উল্টিয়ে পাল্টিয়ে খবর দেখেন। রাত 10টার খবরের পর খেয়ে ঘুমাতে যান। ইদানিং রফিক সাহেবের ঘুমাতেও সমস্যা হচ্ছে, হজমেও গণ্ডগোল হচ্ছে সম্ভবত। প্রতিদিন গ্যাসের ওষুধ খেতে হচ্ছে। রফিক সাহেবের ধারণা অসুখটা খারাপের দিকে যাচ্ছে। ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের শেষ দিকে তার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ে। স্ত্রী মারা যাবার পর রফিক সাহেবের জীবন এলোমেলো হয়ে গেছে। স্ত্রী জোর করে হাঁটতে পাঠাতেন, ফুড চার্ট মেনে খাবারের ব্যবস্থা করতেন। সুমি ছোট মানুষ, তাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি, আর বাচ্চা মেয়ের উপর এত চাপ দেওয়া ঠিক হবে না। জেগে ওঠা পুরাতন অসুখের পাশাপাশি রফিক সাহেবের দুশ্চিন্তার পরিমাণ বেড়েছে। সুমি চলে যাবে ঢাকায়। দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা। তার চলে যাওয়ায় মনে হচ্ছে সব কিছু শূন্য করে কেউ চলে যাচ্ছে। মেয়েরা সংসারের শোভা, সৌন্দর্য, অলংকার। অলংকার চলে গেলে পড়ে থাকে কঙ্কাল। মেয়েকে ছাড়া শোভাহীন বাসায় কিভাবে থাকবেন তারই হিসাব চলে রাতভর। রাতের শহর খুব সন্তর্পণে করে বিষাদাবরণ। কিছু বলবি? হ্যাঁ বাবা। তোমার শরীর কি বেশি খারাপ? তেমন একটা খারাপ তো মনে হচ্ছে না, এমনি একটু দুর্বল লাগছে। তুমি ওয়াশরুমে বমি করছিলে, আমি শুনছি। আমার কাছে কিছু লুকায়ও না বাবা। প্রথমত আমি বমি করি নাই, আর দ্বিতীয়ত আমার কিছু হয় নাই। গলার ভিতরে কি যেন একটা খুসখুস করছিল, তাই বমি বমি ভাব লাগছে। চিন্তার কোনো কারণ নাই। আমি যদি ঢাকা ভার্সিটিতে না যেয়ে রাজশাহীর কোথাও পড়ি কেমন হয় বাবা? খুবই খারাপ হয়। দেখ মা, তুই ঢাকা ভার্সিটিতে পড়বি, এর থেকে বেশি চাওয়ার কিছু তো নাই। তাছাড়া একটা ছেলেকে আমি দেখছি,
সাথে কথা হয়েছে আমার। মানিক ছেলেটার নাম, আগে হোটেলে রান্না করতো, ও আমাকে রান্না করে দেবে। তুই এসব নিয়ে টেনশন করিস না মা। ড্রয়ার থেকে গ্যাসের ট্যাবলেটগুলো একটু এনে দিত আমাকে, ওর ডান পাশটা ব্যথা করছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মানি, চাচা জান আইতে কইছি। বাবা, মানিক আসছে। তো মানিক, তুই যেন কই রান্না শিখছিস? কেরানীগঞ্জের হোটেলে চাচাজি, ওইখানে আমার উস্তাদ ছিল সর্দার আমজাদ মিয়া। উস্তাদের হাতের বিরিয়ানি যে একবার খাইছে সে কোনোদিনও ভুলতে পারে না। আপনার একদিন না খাওয়াবো। এমনি কি কি রান্না পারিস? কি কি সব পারিস? আপনি যা যা বলবেন সব করতে পারবেন। মাছ, মাংস, শাক, সবজি, ডিম, দুধ সব পারি। তবে পেঁপে দিয়ে মাংস রান্নাটা আমি ঠিক পারি না। আরেকটা, ওই চিতই পিঠা ভাজতে গেলে মাঝে আটা থেকে যায়। আচ্ছা আচ্ছা, তাই তো সবই পারিস। আর যা পারিস না আমার মেয়ে শেখা দেবে, সমস্যা নাই। তুই এক কাজ কর, উঠে পড়, তোর রুমে উঠে আয়। আর এই তো উঠে আয়, আর আজকে যা তাহলে। আচ্ছা চলুন। আসসালামু আলাইকুম। মানিক কিন্তু কালকেই আসবে। মানিককে ছাদের রুমটা দেখা দিবি, আর হচ্ছে রান্না একটু শিখাই দিবি। মাংসের চিংড়ি পেঁপের তরকারিটা ওটা শিখাই দিবি। আর তোর যাওয়া কবে ঢাকায়? তুই কবে যাবি? তুমি ডাক্তারের কাছে চলো বাবা, তোমার শরীরটা অনেক বেশি খারাপ। ওই শরীর খারাপ, পেটে ব্যথা তো ঠিক হয়ে যায় একদিনে। আজকে রাতটা দেখি, কালকে না যদি সারে তারপর দেখা যাবে। তুমি ডাক্তারের কাছে চলো বাবা। কি রে মা, কান্নাকাটির তো কিছু নাই, পেটে ব্যথাই তো হয়েছে, কাঁদতেছিস কেন? তুই এখন ভার্সিটিতে পড়িস, ভার্সিটি পড়লেও মেয়েরা কাঁদে নাকি? কেন কাঁদতেছিস? তুমি ডাক্তারের কাছে চলো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাব, কান্নাকাটির দরকার নেই, আমি কথা দিলাম কালকে যাবো। রফিক সাহেব, এবার তো অনেকদিন পর আসলেন। আপনাকে ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, আলট্রাসোনোগ্রাফি, ফাইব্রো স্ক্যান লিভার করতে বলেছিলাম, এর কোনোটাই তো করেন না। না স্যার, বাবা তো কোনো টেস্ট করে নাই। আজকেই আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে আসলাম। বেশ কয়েকদিন ধরে অসুস্থ। কি অসুবিধা ওনার? স্যার, পেটে ব্যথা করছে খুব, আর বমিও করেছি কয়েকবার। আমি কিছু পরীক্ষা দিই, পরীক্ষা করে করিয়ে আবার আমার কাছে আসি। দেখো মা, অনেক বছর থেকে তোমার আব্বা আমার পেশেন্ট। প্রায় 17 বছর আগে তার ফ্যাটি লিভার ধরা পড়ে। তখন তাকে একটা ফুড চার্ট দিয়েছিলাম,
নিয়ম মেনে চলতে বলেছিলাম। ফ্যাটি লিভার এমন একটা ডিজিজ যেখানে নিয়ম মেনে চললে ডিজিজটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু রিপোর্ট দেখে মনে হচ্ছে তোমার আব্বা এর কোনো কিছুই মানেন নাই। বেশ কয়েক বছর আগেই ওনার স্ত্রী সহ উনি আমার কাছে এসেছিলেন। স্যার গত 3 বছর আগে আমার মা মারা গেছে, আর বাবার এই অসুখ সম্পর্কে আমি কিছু জানতাম না। দেখো মা, এই রোগটা সাধারণত মোটা মানুষদের হয়, যাদের খাওয়ার প্রতি বেশি আসক্তি থাকে। তাছাড়া যারা ডায়াবেটিসে ভোগেন, ভাইরাল হেপাটাইটিস, থাইরয়েড ডিসফাংশন থাকা, ডিসলিপিডিমিয়া থাকা বা রক্তে চর্বির পরিমাণ বেশি থাকা ইত্যাদি কারণেই হতে পারে। এই অসুখে লিভারে চর্বি বেশি জমা হয়, যেটা লিভারের স্বাভাবিক কার্যক্রমকে নষ্ট করে। তবে ভয়ের কিছু নাই। প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। আঁশ সমৃদ্ধ খাবার, সবুজ শাকসবজি, ফলমূল বেশি খেতে হবে। দুধ জাতীয় খাবার, চিজ, ঘি, মাখন, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া যাবে না। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে 6 মাসের মধ্যে 5 থেকে 10% ওজন কমাতে পারলে ভালো হয়। তবে এটা মনে রাখতে হবে, ভীত হয়ে খাবার বন্ধ করে দেওয়া এই রোগের জন্য ক্ষতির কারণ। আমি এই মুহূর্তে যে সমস্ত কথা বললাম তা মেনে না চললে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। বাবা, তুমি অসুখের কথা আমার কাছে গোপন করেছিলে কেন? আসলে এটা তো অনেক আগে ধরা পড়ছিল। আমি আসলে ভাবছিলাম যে ঠিক হয়ে গেছে। না বাবা, তুমি ইচ্ছে করে আমার কাছে গোপন করেছিলে। তুমি অনেক খারাপ। এবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? না, খেতে এসো। মাংসকে 1 পিসই, 1 পিস দেন আমার। আচ্ছা, আজকে দিচ্ছি, আজকেই শেষ, কালকে থেকে 1 পিসই। একটু দাঁড়া, বসি। না, ডাক্তার তোমাকে ঘাম ঝরিয়ে হাঁটতে বলছে, আর তোমার গায়ে ঘামের কোনো ছিটেফোঁটা দেখছি না। চলো একটু জিরায় তারপর হাঁটি। না, বসার সময় হলে আমি বসতে বলবো। জীবনানন্দ দাস 10 বছর ধরে হাঁটতে বলছে, আর তোমার এইটুকু হাঁটতে এই অবস্থা। চলো 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 চলো। জীবনানন্দ দাস। এক দেশে ছিল এক টোনা আর এক টুনি। একদিন টুনি টোনার কাছে বলল সে পিঠা খেতে চায়, আর টোনাও তার বউকে খুব ভালোবাসতো, তাই সে ব্যাঙের কাছ থেকে টাকা ধার নিয়ে বাজারে গেল। বাজারে যে আটা কিনলো, গুড় কিনলো, চিনি কিনলো, মানে পিঠা কিনতে যা যা, পিঠা বানাইতে যা যা দরকার সব কিনলো, কিনে নিয়ে আসলো। আর তারপরে করলো কি, টুনি হচ্ছে সারা বিকাল ধরে পিঠা বানাইলো। পিঠা বানায় সেই সব পিঠাগুলোকে একটা হাঁড়ির মধ্যে রাখলো, আর পাশ দিয়ে যাচ্ছিল একটা সিংহ। সিংহ পিঠার গন্ধ পেয়ে বাসায় ঢুকে সব পিঠা খেয়ে চলে গেল। তো টুনি একটা পিঠা লুকায় রাখছিল, সেই পিঠাটাই শুধু থাকলো। তো টোনা এসে দেখলো যে সব পিঠা সিংহ খেয়ে চলে গেছে, তো ওই পিঠাটা সে বাড়ির পেছনে যায় পুঁতে রাখলো। তো মন খারাপ করে দুজনেই, পিঠা খাওয়া হলো না, তো দুজনেই ঘুমায় পড়লো। ঘুম থেকে উঠে সকালবেলা দেখে কি বিশাল বড় একটা পিঠার গাছ হয়েছে, আর থোকা থোকা অনেক পিঠা ধরে আছে। বাবা, বাবা,
মার্টিন দ্বীপে একটা বাড়ি বানালে কেমন হয় বলতো? খুব ভালো হয় বাবা। হুমায়ুন আহমেদ বানিয়েছিলেন সমুদ্রবিলাস, তাহলে আমাদের বাড়ির নাম কি হবে? তুই একটা ভেবেচিন্তে বের কর। ধর, আমাদের বাড়িটা হবে পশ্চিমমুখী, জানলার পাশে থাকবে কেয়াবন, বারান্দা থেকে সূর্যাস্ত দেখা যাবে। আমার খুব ইচ্ছা আমি বারান্দায় বসে একটা উপন্যাস লিখব, তুই বেশি করে তেল দিয়ে মুড়ি মাখায় আনবি। দুজনে মিলে মুড়ি খাবো আর সূর্যাস্ত দেখবো। সাগরের বুকে সূর্য টুক করে ডুবে যাবে। আচ্ছা সুমি, তোর কি ওই নজরুল গীতিটা মনে আছে? ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। না, দুঃখের গান আমার ভালো লাগে না, ভুলে গেছি। এই গানটা ভুলে গেলি? জানিস, কাজী নজরুল ইসলামের ছেলে বুলবুল মারা যাওয়ার 15 দিন এই গানটা লিখছিল। তুমি একটু গাই শোনো, আমি তো ভুলে গেছি। আচ্ছা। ঘুমিয়ে গেছে শ্রান্ত আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত আমার গানের বুলবুলি। বাবা শোনো, তুমি কিন্তু নিয়ম করে আধা ঘন্টা করে হাঁটবে। কোনো রকম পেপসি, আরসি, 7 আপ এইসব খাওয়া যাবে না কিন্তু। আর চিংড়ি ভাজা, ডিমের চপ, আলু ভাজা এইসব একদম খাওয়া যাবে না। আর ফাস্টফুডের দোকানের তো তুমি আশেপাশেই যাবে না। বিরিয়ানি, বার্গার এইসব তো তোমার জন্য একদম হারাম। ডাক্তারের কাছে যেয়ে মাঝে মাঝে কোলেস্ট্রল চেক করে আসবে, আর নিয়মিত কিন্তু ওজনও মাপবে। আর কুসুম ছাড়া একটা ডিম খাবে। আর কোনো দুশ্চিন্তা করো না। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস। শোন, সকাল 8টা থেকে 9টায় দিবি ভাত 1 কাপ, লাল আটা রুটি 2টা, ডিমের সাদা অংশ আর সব সবজি 2 কাপ। আর সকাল 11টা থেকে 12টায় দিবি একটা কলা, একটা আপেল, একটা পেয়ারা। আর শোন, বাবা যাই বলুক, বাবার কথা শুনতে যাবি না। আমি যা বলছি সেই অনুযায়ী বাবাকে খাবার দিবি, ঠিক আছে? মা বল। বাবা, আমি সে কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওই একটু ঘুমায় গেছিলাম। সারাদিন ঘুমাচ্ছ শুধু।
আজও হাঁটতে যাওনি না? সারাদিন ঘুমাবো কেন? এটা এসেই তো ঘুমালাম। ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, ঠিক মতো খাচ্ছি। আর বেশি করে খাচ্ছ না তো? না না, বেশি খাবো কেন? আমি কি রাক্ষস পুত্র মারিচ নাকি? বেশি অনিয়ম করো না বাবা। ফাস্টফুডের দোকানে তো অবশ্যই যাবে না। লিপিড চেক করছো? লিপিড প্রোফাইল কালকে করাবো। রাখি। আমার নাম সোহেল, উপরের ফ্ল্যাটে থাকি। ভিতরে কেউ আছেন? জি তাড়াতাড়ি আছে। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি সোহেল, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, পাশাপাশি সাংবাদিকতাও করি। আগে হলে থাকতাম, তো বাবা বদলি হয়ে বগুড়া থেকে রাজশাহী চলে এসেছে। এখন ফ্যামিলি নিয়ে পাশের ফ্ল্যাটেই উঠে এসেছি। ও, নতুন প্রতিবেশী? জি আঙ্কেল। তো তোমার হাতে কি ওটা? দাবার কোট নাকি? জি আঙ্কেল, দাবার কোট নতুন কিনেছি, কিন্তু খেলার মানুষ পাচ্ছি না আর কি। ইন্টারেস্টিং। হাই স্কুল কাটিয়েছি দাবা খেলে, বুঝলে? স্কুল পালিয়ে তখন ক্লাব ছিল আমাদের, ওখানে সারাদিন দাবা খেলতাম। বহুদিন খেলা হয় না। তাহলে তো ভালোই আঙ্কেল। আসেন, তাহলে তো আপনি খেলা পারেনি, আসেন সামনে একসাথে খেলি। হ্যাঁ, অনেকদিন খেলি না, খেললে তো ভালো হয়। বসো, খেলি আসো। মানিক, নাস্তা নিয়ে আয়। এটা তুই কি আনছিস মানিক? প্রতিদিন এক নাস্তা ভাল লাগে? কিন্তু চাচাজি, আপা মনে তো এগুলো দিতে বলছেন আপনারে। তুই চুপ কর। তুই দোকানে যা, দোকানে যা কলিজার সিঙ্গাড়া আর স্যান্ডউইচ নিয়ে আয়। এই নে টাকা নে, যা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। আর এগুলা নিয়ে যাস চোখের সামনে। সোহেল, নাও। দানের মাঝে দানার গুরুত্ব অপরিসীম। নাও 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 নাও, নাও। চাচাজি, বিকালে রাস্তার সময় হয়েছে, আনবো? না, অনেকদিন বাইরে খাই না, আজকে বাইরে খাবো। আর আজকে মেহমান আসছে, লাল আটার রুটি দিয়ে তো মেহমানদারি করা যায় না। তুই যা। সালাম আলাইকুম আঙ্কেল। আজকে দাবা খেলবেন না? তুমি এক কাজ করো, তুমি একটু বসে টিভি দেখো। আমি আসতেছি, উঠতেছি। পেটের খুব ব্যথা, পেটের ব্যথাটা কমলেই উঠতেছি। আজকে তাহলে থাক আঙ্কেল, অন্য একদিন খেলবো না। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আসি আঙ্কেল। সালাম আলাইকুম।
জি খাবার দিব? না রে, আমার পেটে খুব ব্যথা। তুই একটু দেখতো আমার পা ফুলছে কিনা, আমার পা টিপে দেখতো। ফোলা ফোলাই তো লাগে। শরীরটা খুব খারাপ রে, খাবো না কিছু। ওষুধ আনবো? না। আচ্ছা, কোন সমস্যা হলে আমাকে ডাক দিন। আচ্ছা, ডাকবো না। ব্যথা। ওরে বাবারে, ওরে বাবারে। মানিক, মানিক রে, ওই মানিক। আচ্ছা, কি স্যার? খারাপ লাগছে? খুবই ব্যথা করতেছে রে, তুই সোহেলকে ডাক দে। আচ্ছা। হাসপাতালে নিয়ে যেতে হবে। ফিরোজা, আমার হাসপাতালে থাকতে ভালো লাগতেছে না, চলো পালায় যাই। কোথায় যাবে? যেখানে কোনো অসুখ বিসুখ আমাদের আর খুঁজে পাবে না। শ্রাবণী পূর্ণিমা রাত ছাড়া তো পালানো নিষেধ। চলো সে রাতের জন্য অপেক্ষা করি। রাতে কোথায় থাকছিস তারে? হাসপাতালে বারান্দায় ভাই। বারান্দায় থাকলে তো ঠান্ডা লাগে, আজ থেকে তুই আমার বেরিয়ে থাকিস। যদিও পেটটা ছোট, ওই যে কথায় আছে না, যদিও সুজন তেতুল কথায় নজন। না ভাই, ঠিক আছে, আমি হাসপাতালে বারান্দাতে ঠিক আছে। ওখানে অনেক মানুষ আছে, গল্প সল্প করছি, এমনিতেই রাত কেটে যাচ্ছে। ময়না বেঁচে থাকলে তোরা তো কষ্ট হতো না। আল্লাহ বাবা আমার পরীক্ষা নিচ্ছে, বুঝলি? বাবা, সুমি, কাঁদছিস কেন মা? দেখো দেখি কাণ্ড। আমার তো কিছু হয় নাই, পেটে একটু ব্যথা, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আর তুই এত আগে আসলি কেন মা? তোর পরীক্ষা না? তোমার চেয়ে বড় পরীক্ষা নাই বাবা। যাক, ভালো হয়েছে এসেছিস, বাপ বেটিতে আনন্দ করা যাবে। তুমি একদম ডাক্তারের কথা মানো না বাবা, তুমি খুবই খারাপ। ভুল হয়ে গেছে রে, আর ভুল হবে না। আর তুই এখন এসে গেছিস, আমি সুস্থ হয়ে যাব। রফিক সাহেব তোমার কে হন? স্যার আমার চাচা। অ্যাকচুয়ালি স্যার আমি পাশের ফ্ল্যাটে থাকি স্যার। আমি কিছু কথা খুলে বলি, তুমি ওনাদেরকে জানাবে। রফিক সাহেব আসলে ফ্যাটি লিভার ডিজিজের রোগী। উনি এই রোগে প্রায় 17 থেকে 20 বছর ধরে ভুগছেন। ডায়াবেটিস এবং মোটা মানুষদের সাধারণত এই রোগ হয়। এই রোগের প্রধান চিকিৎসা হলো খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এক্সারসাইজ এবং যদি কিছু প্রাইমারি অসুখ থাকে তার চিকিৎসা দেওয়া। ওনাকে একটা ফুড চার্ট দিয়েছিলাম, জীবনযাত্রা পরিবর্তনের জন্য কিছু নিয়মকানুন বলেছিলাম। আমার মনে হয় উনি বেপরোয়া জীবনযাপন করেছেন, কোনো নিয়মকানুনই মানেননি। এজন্য ওনার এখন ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস এবং লিভার কার্সিনোমা হয়েছে। লিভার কার্সিনোমার চিকিৎসা আমাদের দেশে আছে। এর চিকিৎসার জন্য সার্জারি করতে হবে অথবা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, মধ্যবিত্ত পরিবারের জন্য সাধারণত সম্ভব হয়ে ওঠে না।
তারপরেও চিকিৎসাটা নিলে আধুনিক বিজ্ঞানের মতেই রুগীকে খুব সুস্থভাবে খুব বেশি দিন টিকে রাখা যায় না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, বাকিটুকু সৃষ্টিকর্তার ইচ্ছা। তোমরা ওনার সাথে থাকো, ওনাকে সাহস দাও। ডাক্তার যে টেস্টগুলো করতে দিয়েছিল সেগুলো করছো? হ্যাঁ, রিপোর্ট আনতে গেছে সোহেল ডাক্তারের চেম্বারে। আচ্ছা আমি যাই, দেখি ওইদিকে কি হলো। আচ্ছা। মা দেখো, তোমাকে এত ভেঙে বললে চলবে না। তুমি জানো তুমি ছাড়া তোমার বাবার আর কেউ নাই। তুমি যদি এত ভেঙে পড়ো, বাবার সামনেই কান্নাকাটি করো, তাহলে তোমার বাবা আরও কষ্ট পাবেন। মেয়ের চোখের জল বাবার সামনে সবচেয়ে অপ্রিয়। তুমি তোমার বাবার সেবা যত্ন করো, তার সান্নিধ্যে থাকো। তোমার বাবা যে কদিন বাঁচবেন যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারেন। ডাক্তার রিপোর্ট দেখেছে সোহেল? কোনো অসুবিধা নেই তো? সব কিছু ঠিক আছে? জি আঙ্কেল, ঠিক আছে। জানতাম সব কিছু ঠিক আছে। চলো বাড়ি যাই, দাবা খেলা হয় না অনেক। আপনি সুস্থ হন, বাড়ি গিয়ে দাবা খেলবো। তুমি কেন শুধু শুধু এত কষ্ট পাচ্ছ? আমি জানি আমার বড় কোনো সমস্যা হয়েছে, আমার অবহেলারই ফসল। আর অনেক দিনই তো বাঁচলাম, কি বলো? মানে জীবনকে আমি কখনোই প্রশংসা করিনি, বিষাদকে বরণ করেছি পুষ্পমাল্যে। এটা আমার প্রাপ্য ছিল, বুঝলে? আর আমার শরীরটাকে তো আমি চিনি। শরীরের ভিতরে এত কিছু ঘটছে, প্রতিটা কোষ মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে। আমি তো বুঝবই। যাকে সুমি এসেছে, দেখা হচ্ছে তোমার সাথে? সুমি কখন আসলো? এসছে একটু আগে, ডাক্তারের সাথে দেখা করতে গেছে। এতক্ষণে বোধ হয় সব কিছু জেনেও গেছে। কিভাবে দাঁড়াবো আমি মেয়ের সামনে, বলো তো? কত মিথ্যা কথা বলেছি। ঢাকায় যাওয়ার আগে আমাকে কতবার করে নিয়ম করে সব কিছু করতে বলে গেছে, তার কিছুই করিনি। শুধু উপরন্তু ফোনে মিথ্যা কথা বলে গেছি। কত 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 মিথ্যা বলেছি। ফাস্টফুড খাইনি, সফট ড্রিঙ্কস খাইনি, চর্বিযুক্ত খাবার খাইনি। নিয়ম করে হেঁটেছি 8 ঘন্টা, নিয়ম করে ঘুমিয়েছি। খুব ভালো হতো জানো এসব যদি কিছুই না হতো। হুট করে মরে যেতাম, চোখের সামনে এগুলো দেখা লাগতো না।
ডাক্তার রিপোর্ট দেখে কি বললেন? সব ঠিক আছে তো? তুই ডাক্তারের কাছে যাসনি? না, আমি যেতেই ডাক্তার বের হয়ে চলে গেলেন, ডাক্তার সাথে দেখা হয় নাই। ওই সোহেল ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে এসেছে, তেমন কিছু হয়নি। পরে সমস্যা হলে নাকি একটা সার্জারি করতে হবে। খুব ছোট একটা সার্জারি, পুরোপুরি অজ্ঞানও করতে হবে না। তোমরা কি ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে জানো? ফ্যাটি লিভার ডিজিজ দুই রকম, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তৃতীয় বিশ্ব সহ আমাদের দেশে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বেশি। আমাদের এই তৃতীয় বিশ্বে যত জনসাধারণ আছে তার প্রায় 10 থেকে 40% মানুষ ফ্যাটি লিভার ডিজিজের ভোগে। ডাক্তার আমাকে সব কিছুই বুঝিয়ে বলেছেন। আমি চাই না বাবা কিছু জানুক, আর যে কটা দিন তার পাশে আছে সেই দিনগুলো নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। আর এই জন্য আপনি আমাকে সাহায্য করবেন তো? করব। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। আগামীকাল তোমাদের আইটেম হবে, আইটেমটা তোমাদের রেজিস্টার স্যারের কাছে দিও। জি স্যার। ঠিক আছে, আজকে তোমরা যেতে পারো। আসো, হ্যাঁ, বেস্ট অফ লাক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা বলতাম স্যার। আচ্ছা বলেন। স্যার আমার তো অবস্থা আমি বুঝতে পারতেছি খুবই খারাপ। আমার এই অবস্থা স্যার আমার মেয়েটাকে জানাবেন না স্যার প্লিজ। আচ্ছা, ছোট মেয়ে, নরম মন, সহ্য করতে পারবে না স্যার। আচ্ছা ঠিক আছে। মেয়েটার মা নেই স্যার, আপনার কাছে এটাই আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আপনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনি যেন ভালো থাকেন, আমরা সেই চেষ্টা করে যাব। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। রফিক ভাই, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ ভাই, মেয়েটা খুব ব্রিলিয়ান্ট, ঢাকা ভার্সিটিতে ফার্মেসিতে পড়ে। আমারও একটা মেয়ে ছিল ভাই, বেঁচে থাকলে একদিন আপনার মেয়ের সমানই হতো। খুব ইচ্ছা ছিল মেয়েটাকে শহরে রেখে পড়াশোনা করাবো, মেয়েটা সরকারি চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। কি হয়েছিল ভাই? সাপে কাটছিল ভাই, নদীর ধারে শাক তুলতে গেছিল, 3-4 জন ওঝারে ডাকছিলাম, বিষ নামাইতে পারে নাই। মেয়েটাকে যখন আঙিনায় রাখা হয়, আপনি দেখে বলবেন এই মেয়েটা মরবে কেন? বিষে পুরো শরীর নীল হয়ে গেছিল, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। আনিস, জি, কেমন আছো বাবা? এই তো ভালো। পেট ব্যথা কমছে? কমছে। ডাক্তার কি বলে বাবা? ডাক্তার বলেছে অপারেশন করতে হবে চাচা, কিন্তু সরকারি হাসপাতাল তো, রোগীর তো অনেক ভিড়, মনে হয় অনেকদিন থাকতে হবে। তো আর কি করা, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে সব। মা, তোমাদের বাচ্চা কাচ্চা নেই? বিয়ে হয়েছে কতদিন? না চাচা, এই তো সামনের বুধবার আসলে 1 বছর হবে। সামনের বুধবার না? বাবা, মানিক ফোন করছিল, তো রান্না হয়ে গেছে, তো আমি যাই তোমাদের জন্য খাবার নিয়ে আসি। সোহেল, বসো পাশে। সোহেল বাবা, আমার মেয়ে কিছু জানতে পারেনি তো? না আঙ্কেল, আমি কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে। এই সোহেল, খাতা কলম আছে না? বের করো তো। জি আঙ্কেল আছে। এটা বাজারের লিস্ট করো।
আমার কিছু জিনিস লাগবে। বাজারের লিস্ট কি লাগবে? চকলেট কেক 100 বেলুন, একটা স্নো স্প্রে, আর হচ্ছে এসব দিয়ে কি হবে বাবা? কাছে আয় বলছি। খুব ভালো আইডিয়া। আর তোমার সেই সেন্ট মার্টিনের প্রজেক্টর কি হলো? এক বন্ধুকে বলেছি ওখানে কিভাবে কি জমি কেনা যায় খোঁজ খবর নিতে, দেখি। আর তোমাকে হসপিটাল থেকে ছুটি দিলেই আমরা কয়েকদিনের জন্য সেন্ট মার্টিনে যেয়ে থাকবো। তুমি একটা উপন্যাস লিখতে চাইছিলে না? তুমি সূর্যাস্ত দেখতে দেখতে উপন্যাস লিখবে, আর আমি প্রবালের উপর বসে মারমেডের জন্য অপেক্ষা করব। তো সুন্দর করে কথা কবে থেকে বলিস না? আমি তো সবসময় সুন্দর করে কথা বলি বাবা। আচ্ছা শোন, তোর কি এখানে থাকা বেশি দিন ঠিক হচ্ছে? আমার মনে হয় তোর ঢাকা চলে যাওয়া উচিত, পরীক্ষার সামনে। আর আমি তো সুস্থ কিছুদিনের মধ্যে হয়েই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাব। আচ্ছা আমি একটু বাইরে থেকে আসতেছি। এমন কেন হলো সোহেল? আমি ভাবিনি এমন কঠিন সময় আমাকে পার করতে হবে। একটাই মেয়ে আমার, মেয়ে পড়াশোনা শেষ করে চাকরি করবে, রাজপুত্রের মতো একটা ছেলেকে নিয়ে এসে বলবে, বাবা আমি এই ক্যাবলাটাকে বিয়ে করতে চাই। সেন্ট মার্টিনের ঘরে বসে আমি উপন্যাস লিখব, আর মেয়ে তার বরের হাত ধরে সমুদ্রের সামনে দাঁড়াবে। এগুলো কি আমি দেখবো না? এগুলো আমার আর দেখা হবে না স্যার, এগুলো আমার দেখা হবে না। আমি ভার্সিটিতে না যেয়ে যদি বাসায় থাকতাম, তুমি মরে যেতে না বাবা। পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলো তোমার সাথে দেখতে পেতাম। সবকিছুর জন্য আমি দায়ী। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার খুব বাঁচতে ইচ্ছা করছে সোহেল, আজ আমার খুব বাঁচতে ইচ্ছা করছে। অ্যাঙ্গেল, দাবার গুটিগুলো নিয়ে আসবো, কোট সহ একসাথে দাবা খেলবো। না, তুমি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো সোহেল। জীবনের শেষ সময়গুলো আমি মেয়ের সাথে বাড়িতে আনন্দে কাটাতে চাই, হাসপাতালের বেডে শুয়ে নয়। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবাকে নিয়ে বাসায় চলে যাব। বেশি দিন হসপিটালে থাকলে বাবার মনে হতে পারে খারাপ কিছু হয়েছে। আর যে কটা দিন আছি হসপিটালে থেকে সময়গুলো নষ্ট করার কোনো মানেই হয় না।
ঘুমায় আছেন? ভাই বলে জেগে আছি। ঘুমের ভিতর ভাই আজকে আপনার মেয়েকে স্বপ্নে দেখলাম বিরাট এক পারিজাত গাছ, সেই গাছের ডালে বসে আপনার মেয়ে দোল খাচ্ছে। আমাকে বলল, আমার আব্বার কোনো খবর জানেন? আমি বললাম, হ্যাঁ মা জানি, তোমার আব্বা ভালো আছেন। আবার বলল, আমার আব্বাকে বলবেন তার জন্য কাঁথায় এক ফুল তুলতেছি আমি। আমি বললাম, আচ্ছা মা, বলবো। তোমরা কি ওনাকে নিয়ে যেতে চাচ্ছ? আমিও চাই জীবনের শেষ কটা দিন উনি পরিবারের সান্নিধ্যেই থাকুক। দুঃখ শুধু এটাই, ফ্যাটি লিভার নিয়ে চরম অবহেলার জন্য তাকে অনেক মূল্য দিতে হলো। আমি ইন্টার্নি ডাক্তারকে বলে দিচ্ছি, ওনারা ছুটি লিখে দেবেন। আমরা তাহলে আসি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার ক্লার্ক। বাবা, এই দানটা আমি দেই। দে। আচ্ছা মা, আমি তো সুস্থ হয়েই গেছি, তোর এখন কি ঢাকা যাওয়া উচিত না? বাবা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছি কিন্তু বলতে পারিনি। কি কথা? ঢাকাতে আমার একটা সমস্যা হচ্ছে। ওখানকার একটা ছেলে ইদানিং আমাকে খুব ডিস্টার্ব করছে। একটু নেতা গোছের ছেলে, আমার আর ঢাকা যেতে ইচ্ছা করছে না। তার চেয়ে বরং আমি রাজশাহীতে কোনো একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ি, আর ভালো করে পড়লে তো যেখান থেকে খুশি ভালো রেজাল্ট করাই যায়। তুই আমাকে এই কথা এতদিন বলিস ঠিক? বলতে চাইছি অনেকবার, কিন্তু তুমি হসপিটালে ছিলে, তখন বলা কি ঠিক হতো? মানে রান্না চড়াইছি, আমি কি দেখেছি? সবই আমার ভুলের জন্য হয়েছে স্যার। আমি রোগটাকে অবহেলা করেছি, ডাক্তারের পরামর্শ কখনো মানিনি। আমি আমার মেয়ের কথাও কখনো ভাবিনি স্যার। একটাই মেয়ে আমার, আমি ওকে কার কাছে রেখে যাব? এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়েটা একা একা থাকবে কীভাবে? আমি জানি সুমি রাজশাহীতে ভর্তি হতে চাচ্ছে কেবল আমার জন্য। ও এত ভালো একটা সাবজেক্ট ছাড়তে চাচ্ছে, এত সুন্দর একটা ভবিষ্যৎ ছাড়তে চাচ্ছে শুধুমাত্র আমার জন্য। আঙ্কেল, সুমি আপনাকে অনেক বেশি ভালোবাসে। আজ থেকে প্রতিদিনই হতে পারে আমার সুমির সাথে শেষ দিন। আমি শেষবারের মতো সুমিকে নিয়ে শহর ঘুরব। ছোটবেলার মতো আমার আঙুল ধরে থাকবে, আর মাঝে মাঝে বলবে, বাবা আইসক্রিম কিনে দাও, হাওয়াই মিঠাই কিনে দাও। শেষবারের মতো শপিং করবো ওকে নিয়ে, পার্কে নাগরদোলায় চড়বো, পদ্মায় নৌকায় ঘুরবো, ওকে নিয়ে একসাথে সিনেমা দেখবো, ওর সাথে শেষবারের মতো গান গাইব, শেষবারের মতো ছবি তুলব। সে আনন্দে হেসে উঠবে, আর আমি ওর হাসি মুখ দেখতে দেখতে আস্তে আস্তে সোহেল ভাই, আপনার সাথে আমার একটু কথা আছে। আপনি কি অভিনয়টা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চান? জি, রাজাদের রাজ্যের কত কিছু থাকে, মন্ত্রী, সভাকবি, সেনাপতি, পাইক পেয়াদা, কিন্তু আমার বাবার রাজ্যে একটা মাত্র রাজকন্যা ছাড়া আর কেউ নাই। আমার বাবা আমার জন্য দ্বিতীয় বিয়ে করে নাই, আর আমি অসুস্থ বাবাকে ফেলে ঢাকা পড়তে চলে গেছি। কি ভয়ঙ্কর স্বার্থপর আমি।
আমি যদি ঢাকা পড়তে না যাইতাম এসব কিছুই হইতো না। বাবা নিয়মিত সকালে অফিসে যেতেন, বিকালবেলা চায়ের সাথে বিস্কুট খাইতেন, পূর্ণিমা রাতে হারমোনি বাজিয়ে গান করতেন। এসব আমি আর কোনোদিনও ফিরে পাবো না। বাবার জীবনের শেষ কয়টা দিন আমি উৎসবের মতো পালন করতে চাই। ছোটবেলার মতো সেজেগুজে সারা শহর ঘুরতে চাই, ফুচকা খেতে চাই, শপিংয়ে যেতে চাই বাবার সাথে। বাবার পছন্দের খাবারগুলো শেষবারের মতো রান্না করতে চাই, বাবার প্লেটে শেষবারের মতো খাবার তুলে দিতে চাই, বাবাকে শেষবারের মতো রূপকথার গল্প শোনাইতে চাই। শেষ এই কয়টা দিন আমি সুমি, মা সুমি, সুমি মা, কি হয়েছে বাবা? একটা স্বপ্ন দেখলাম রে মা। কি স্বপ্ন বাবা? খুবই ইন্টারেস্টিং স্বপ্ন। বয়, দেখলাম তোর বিয়ে হচ্ছে। তুই লাল একটা শাড়ি পরে বসে আছিস, সারা বাড়িতে লোক গম গম করছে। তারপরে দেখছি কি আমাকে বিদায় না জানিয়েই তুই বরের গাড়িতে উঠে যাচ্ছিস। তো আমি তখন তোকে ডাকলাম, মা আমাকে বিদায় জানাবি না? কিন্তু তুই কি বলতে গেলি, স্বপ্নর তখন ভেঙে গেল। মা একটা গান গাবি? কি গান বাবা? ওই যে নজরুল গীতি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে করুণ। জীবনের শেষ দিনগুলি মোটেও ভালো ছিল না রফিক সাহেবের। আমরা কেউ কেউ ইচ্ছে করে কষ্টকে ডেকে আনি, বিষাদকে বরণ করি। রফিক সাহেবের মতো অবহেলা করে জীবনের জটিলতা বাড়াই। সেসব ব্যক্তিগত জটিলতা পরবর্তীতে একটা ফ্যামিলিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে। জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এক্সারসাইজ এবং ঔষধের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন সচেতন হই, সুস্থ থাকি। ফুল ফুটে ভোর বেলাতে গান গে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে, বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলি।